প্রিয় দর্শক, ফিরে আসলাম আবার আমাদের অনুষ্ঠানে এটিএন নিউজের টেক নিউজ। প্রতি সপ্তাহে আমরা হাজির হচ্ছি বিজ্ঞান এবং প্রযুক্তির নানা খবরাখবর নিয়ে। যোগাযোগ প্রযুক্তি, সেটি গাড়ি হোক, সেটি মোটরসাইকেল হোক, সেটি তথ্য প্রযুক্তির বাহন মোবাইল ফোন হোক, সবই কিন্তু মানুষকে কাছে নিয়ে আসে এবং কাছে আসার তাড়নাটা কিন্তু নানাভাবে মানুষকে প্রভাবিত করে। সেটি কোনো কোনো সময় ক্ষতির কারণও হতে পারে, সেটিতে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এবার একটি মজার খবর দেখব। আপনারা অনেকেই জানেন 2009 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উড়ুক্কোযান ট্রানজিশন। এখন তারা সেটি উৎপাদনে নিয়ে যাওয়ার চিন্তা করছে, তবে তার আগে তারা অনুমতি পেয়েছে রাস্তায় চলার, অর্থাৎ গাড়ি এখন রাস্তায়ও চলবে, আকাশেও উড়বে। তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু এখানে পিছিয়ে নেই। বগুড়ার আমির হোসেন তিনিও চিন্তা করছেন তিনি একটি উড়ুক্কোযান বানাবেন। চলুন আমরা দেখি। গাড়ি চলবে আকাশপথে, না রূপকথা নয়, সত্যি। 2009 সালে পরীক্ষামূলকভাবে হলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উড়ুক্কো গাড়ি ট্রানজিশন। তবে নতুন খবর হলো এই গাড়ি এখন দেশটির ন্যাশনাল হাইওয়ে এবং স্থানীয় এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি পেয়েছে। রাস্তায় চলার অনুমতি পাওয়ার ফলে উড়ুক্কো গাড়ি ট্রানজিশন এখন চলতে পারবে যে কোনো সড়কে, প্রয়োজনে উড়ে গিয়ে ল্যান্ডও করতে পারবে স্থানীয় যে কোনো এয়ারপোর্টে। যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি টেরাফুগিয়া এই নতুন গাড়ি তৈরির সফলতার দাবি করছে। ট্রানজিশনের এই সফলতা আটলান্টিক মহাসাগর পেরিয়ে এখন বাংলাদেশের বগুড়াতেও। আমির হোসেন নামের বগুড়া শহরের মোটর ওয়ার্কশপের এক মেকানিক দাবি করছেন এমন একটা গাড়ি তৈরি করতে পারবেন তিনি, যা উঠতে পারবে 60 ফুট উঁচু দিয়ে, প্রয়োজনে চলতে পারবে রাস্তায়ও। যদি আমি সেই রকম সহযোগিতা পাই তো বছরে ধরেন 1 থেকে 1.5 গাড়ি তৈরি করা। উড়াল এ গাড়ি যখন রাস্তায় চলার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রে, তখন স্বপ্নবাজ আমির হোসেনের আশাবাদ বেড়ে গেছে আরো। তবে সমস্যা রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। এমন উড়াল গাড়ি চলাচলের জন্য নতুন আইন করতে হবে এখন বাংলাদেশে। তবে হাল ছাড়েননি আমির, এখনো স্বপ্ন দেখেন একটু সহায়তা পেলে তিনিও এমন 1000 গাড়ি তৈরি করতে পারেন, যার পেছনে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। ইউনুস রাজু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমির হোসেনের স্বপ্ন পূরণ হোক এবং দরকার হলে সেজন্য বাংলাদেশে নতুন আইন হোক, আমরা সেই প্রত্যাশা করি। আমরা ছিলাম গাড়ির যেহেতু নতুন প্রযুক্তিগুলো কাজ করছে অনেকখানি, সেজন্য পিছিয়ে নেই মোটরসাইকেল নির্মাতারাও। সম্প্রতি বৈদ্যুতিক মোটরসাইকেলের একটি নতুন নকশা তৈরি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW। আমরা সেই প্রতিবেদনটা এখন দেখব। প্রিয় দর্শক, ফিরে আসলাম আবার আমাদের অনুষ্ঠানে এটিএন নিউজের টেক নিউজ। প্রতি সপ্তাহে আমরা হাজির হচ্ছি বিজ্ঞান এবং প্রযুক্তির নানা খবরাখবর নিয়ে। যোগাযোগ প্রযুক্তি, সেটি গাড়ি হোক, সেটি মোটরসাইকেল হোক, সেটি তথ্য প্রযুক্তির বাহন মোবাইল ফোন হোক, সবই কিন্তু মানুষকে কাছে নিয়ে আসে এবং কাছে আসার তাড়নাটা কিন্তু নানাভাবে মানুষকে প্রভাবিত করে। সেটি কোনো কোনো সময় ক্ষতির কারণও হতে পারে, সেটিতে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এবার একটি মজার খবর দেখব। আপনারা অনেকেই জানেন 2009 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উড়ুক্কোযান ট্রানজিশন। এখন তারা সেটি উৎপাদনে নিয়ে যাওয়ার চিন্তা করছে, তবে তার আগে তারা অনুমতি পেয়েছে রাস্তায় চলার, অর্থাৎ গাড়ি এখন রাস্তায়ও চলবে, আকাশেও উড়বে। তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু এখানে পিছিয়ে নেই। বগুড়ার আমির হোসেন তিনিও চিন্তা করছেন তিনি একটি উড়ুক্কোযান বানাবেন। চলুন আমরা দেখি।
গাড়ি চলবে আকাশপথে, না রূপকথা নয়, সত্যি। 2009 সালে পরীক্ষামূলকভাবে হলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উরুক্কু গাড়ি ট্রানজিশন। তবে নতুন খবর হলো এই গাড়ি এখন দেশটির ন্যাশনাল হাইওয়ে এবং স্থানীয় এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি পেয়েছে। রাস্তায় চলার অনুমতি পাওয়ার ফলে উরুক্কু গাড়ি ট্রানজিশন এখন চলতে পারবে যে কোনো সড়কে, প্রয়োজনে উড়ে গিয়ে ল্যান্ডও করতে পারবে স্থানীয় যে কোনো এয়ারপোর্টে। যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি টেরাফুগিয়া এই নতুন গাড়ি তৈরির সফলতার দাবি করছে। ট্রানজিশনের এই সফলতা আটলান্টিক মহাসাগর পেরিয়ে এখন বাংলাদেশের বগুড়াতেও। আমির হোসেন নামের বগুড়া শহরের মোটর ওয়ার্কশপের এক মেকানিক দাবি করছেন এমন একটা গাড়ি তৈরি করতে পারবেন তিনি, যা উঠতে পারবে 60 ফুট উঁচু দিয়ে, প্রয়োজনে চলতে পারবে রাস্তায়ও। আমার এই গাড়ি তৈরি করতে যদি আমি সেই রকম সহযোগিতা পাই তো বছরে ধরেন 1 থেকে 1.5 গাড়ি তৈরি করা। উড়াল এই গাড়ি যখন রাস্তায় চলার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রে, তখন স্বপ্নবাজ আমির হোসেনের আশাবাদ বেড়ে গেছে আরো। তবে সমস্যা রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। এমন উড়াল গাড়ি চলাচলের জন্য নতুন আইন করতে হবে এখন বাংলাদেশে। তবে হাল ছাড়েননি আমির, এখনো স্বপ্ন দেখেন একটু সহায়তা পেলে তিনিও এমন 1000 গাড়ি তৈরি করতে পারেন, যার পেছনে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। ইউনুস রাজু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আমির হোসেনের স্বপ্ন পূরণ হোক এবং দরকার হলে সেজন্য বাংলাদেশে নতুন আইন হোক, আমরা সেই প্রত্যাশা করি। আমরা ছিলাম গাড়িতে, গাড়ির যেহেতু নতুন প্রযুক্তিগুলো কাজ করছে অনেকখানি, সেজন্য পিছিয়ে নেই মোটরসাইকেল নির্মাতারাও। সম্প্রতি বৈদ্যুতিক মোটরসাইকেলের একটি নতুন নকশা তৈরি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW। আমরা সেই প্রতিবেদনটা এখন দেখব। বিরতির পর আবারও স্বাগত আজকের আয়োজনে। বগুড়ার সদর উপজেলার কাটনারপাড়া এলাকার আলহাজ মোহাম্মদ আমির হোসেন পেশায় ব্যবসায়ী, নেশায় পুরোদস্তুর একজন ইঞ্জিনিয়ার। নিজের মেধা, শ্রম আর কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে কারখানায় তৈরি করেছেন ইঞ্জিনবিহীন গাড়ি, যা আধুনিক প্রযুক্তির উন্নয়নে আমাদের দেশে প্রথম আবিষ্কার। কামরুজ্জামানের গবেষণায় আমির হোসেনের এই সাফল্যের কথা তুলে ধরছেন আবু সেলিম। বগুড়া শহরের কাটনার পাড়ার আলহাজ মোহাম্মদ আমির হোসেন নিজের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি করেছেন ইঞ্জিনবিহীন গাড়ি। এই গাড়ি চালাতে কোনো প্রকার জ্বালানির প্রয়োজন হয় না। কম খরচে সাধারণ মানুষের কাছে কিভাবে গাড়ি পৌঁছে দেয়া যায়, এই চিন্তা থেকেই আমির হোসেনের এই প্রচেষ্টা। এই গাড়িটা আমি তৈরি করলাম এই কারণে যে আমাদের দেশ গরিব, আমরা ইঞ্জিন তৈরি করা সম্ভব না এবং অনেক উন্নত দেশই ইঞ্জিন তৈরি করতে পারে না। এই গাড়িটির ইঞ্জিন ছাড়া ইলেকট্রনিক্স টারবাইন, আপনার গাড়ি চলবে, চার্জ হবে, শুধু একটা কার্বন আপনার 8 ঘন্টা পর পর চেঞ্জ করতে হবে। এটা কার্বনের দাম 15 থেকে 20 টাকা। এটা আর কোনো খরচ নাই, কোনো জ্বালানি না, তেল, মোবিল, গ্যাস কোনো কিছু লাগবে না। গাড়ি 60 থেকে 80 কিলো গতিবেগে চলবে। ইঞ্জিনবিহীন এই গাড়ি কবে নাগাদ মানুষের হাতে পৌঁছাবে, এমন প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, গাড়ি কারখানা অলরেডি আমার শেষ প্রান্তে এবং আমি সামনে ডিসেম্বরের পর থেকে গাড়ি উৎপাদন শুরু করব বাণিজ্যিকভাবে আর কি। আমার গাড়িটির রেট আছে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা পর্যন্ত। আমির হোসেনের নতুন আবিষ্কার বাতাস চালিত মোটরযান। সম্পূর্ণ জ্বালানিবিহীন বাতাস নির্ভর এই মোটরযান সম্পর্কে তিনি জানালেন, বিশ্বের সর্বাধুনিক
প্রযুক্তি নিয়ে আমি গবেষণা চালাইছি এবং গবেষণার শেষ প্রান্তে আমি টেস্ট করে ফেলাইছি এবং এটা গাড়ি ফিনিশিংও শেষ প্রান্তে, প্রায় 80% কাজ শেষ। আমি এই গাড়িটি সম্পূর্ণটাই ইলেকট্রনিক্স টারবাইন না, এটা এয়ার টারবাইন, এটা বাতাস চালিত, প্রাকৃতিক বাতাস ধারণ করে এটা গাড়িটি চলবে আর কি। এই গাড়িটি আপনার ধরেন 25টি প্রিমিয়াম দ্বারা এটা মূলত টারবাইনটা আমি তৈরি করছি এবং সাকসেসফুল। এটা শুধু গাড়ি হবে না, এটা আপনার জেনারেটরও চালানো যাবে। এই যে স্বল্প শিক্ষিত এই আমির হোসেনকে সার্বিক সহযোগিতা প্রদান করা গেলে একদিকে নতুন নতুন আবিষ্কারে উপকৃত হবে দেশ, অন্যদিকে গাড়ি আমদানি রোধ সহ জ্বালানি আমদানিও কমে যাবে অনেকাংশে। ফলে দেশ এগিয়ে যাবে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে। এবার ঐতিহ্যে বাংলার মসজিদ। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে পরিকল্পনা মাফিক বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি সিস্টেম লস কমাতে হবে। শহরের ত্রিমোহনী মুক্তারামে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আমজাদ হোসেন। এই উপলক্ষে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ কার্যালয় চত্বরে বসেছে কৃষি সেচ যন্ত্র ও আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতির মেলা। জমির ধান পাকলেই শঙ্কিত হয়ে পড়ে কৃষক। দিন মজুরের সংকট, খরচে অনেক, নাভিশ্বাস অবস্থা। সেদিন আর থাকছে না। বগুড়ার আমির হোসেন উদ্ভাবন করেছেন ধান কাটা মেশিন। তিনি এর নাম দিয়েছেন কাঁচি কল। বগুড়ার প্রতিনিধি জুলফিকার রৌফের রিপোর্ট দেখুন। মাত্র 1 লিটার পেট্রোলে 1 থেকে 1.5 বিঘা জমির ফসল কাটা যাবে 1 ঘন্টার মধ্যে। সময়ের পাশাপাশি সাশ্রয় হবে অর্থের। সচরাচর 1 বিঘা জমির ধান কাটতে কমপক্ষে 3 জন মজুরের সময় লাগে একদিন, আর খরচ পড়ে হাজার খানেক টাকা। সেখানে মাত্র 80 থেকে 90 টাকার জ্বালানিতে একজন শ্রমিকই কাটতে পারেন 1.5 বিঘা জমির ধান। বগুড়ার আমির হোসেনের উদ্ভাবিত ধান কাটার মেশিনটি তাই এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় কৃষকের মাঝে। যেভাবে কৃষকের খরচা লাগে যায় তার সাথে বহুলাংশে কম খরচা আমরা এটা ধানের কাটা কাম শেষ করতে পারবো। এটা আমাদের গৃহস্থের জন্য অনেক উন্নত হবে। মূল্যর দিক দিয়ে যদি আমরা তুলনা করি, মোটামুটি এটা সাশ্রয়ী। 3 থেকে 4টা কৃষক শ্রমিক লাগে, তাতে খরচ হয় হচ্ছে 1200 থেকে 1300 টাকা। নতুন মেশিনটা আবিষ্কার করছে, 1 ঘন্টার মধ্যে তার 1.5 বিঘা জমি সে কাটতে পারে। নিজের প্রচেষ্টায় 10,000 টাকা খরচে মেশিনটি তৈরি করেছেন আমির হোসেন, যার নাম দিয়েছেন কাঁচি কল। জ্বালানি তেল নয়, সোলার সিস্টেমে মেশিনটি চালানো যায় কিনা সে চেষ্টাই এখন আমির হোসেনের। আমি এই ধান কাটা যন্ত্রটা আবিষ্কার করি। আমার এই যন্ত্রটা আমি আশা রাখি যে এশিয়া মহাদেশের মধ্যে আমারটাই প্রথম, এবং এই সহজলভ্য সরকার সহযোগিতা করে, তাহলে এই মেশিনটা আমি 5 থেকে 6,000 টাকার মধ্যে কৃষকের হাতে পৌঁছে দিতে পারবো। এটা আপনার সৌর বিদ্যুতের প্ল্যানে আমি চালাচ্ছি, যাতে একটা পয়সাও যাতে খরচ না হয়, সৌরশক্তি দিয়ে এই যে যন্ত্রটা চলবে। এর আগে ধান মাড়াই, ইট তৈরি, ইট ভাঙা, সেমাই তৈরি সহ বেশ কয়েকটি মেশিন উদ্ভাবন করেছেন আমির হোসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ার ফাউন্ডি পল্লীতে এবার উদ্বোধন করা হয়েছে নতুন কৃষি যন্ত্র হালকা কলের কাঁচি। ধান কাটার ওই স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করে কৃষক অর্থ সাশ্রয় করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের বগুড়া প্রতিনিধি রৌফ জালালের রিপোর্ট। সম্পূর্ণ দেশি প্রযুক্তি ব্যবহার করে প্রকৌশলী আমির হোসেন তৈরি করেছেন হালকা কলের কাঁচি। 2 ঘন্টায় 1 একর জমির ধান, গম বা ভুট্টো কাটছে মেশিনটি। এই জন্য খরচ হবে মাত্র 2 লিটার পেট্রোল। বাংলাদেশে এই ধান কাটানোর যে বিড়ম্বনা, এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি এই যন্ত্রটি আবিষ্কার করছি। এক ধরনের তার শরীরের সঙ্গে এটা বহনযোগ্য, খুব সাশ্রয় এবং সময় অপচয় থেকে লাঘব করবে। কাশি টানতে টানতে হাত ফসা পড়ে যায়, কষ্ট হয়। এই মেশিন আসলে আমাদের সুবিধা হয়েছে কি জানো, 12 বিঘা জমি কাটা হয়। উদ্বোধক বলেছেন ধান গাছ ঢালানো বা মাটিতে পড়ে থাকলেও তা সহজেই কাটা যাবে এই কাঠি দিয়ে। অনেক লোকই সময় মতো ধান কাটতে পারে না বলে রবি ফসল তাড়াতাড়ি আবাদ করতে পারে না। সেক্ষেত্রে এই মেশিনটা একটা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। যদি এই মেশিনটাকে আরো ডেভেলপ করে চাষিদের কাছে দেওয়া যায়, তাহলে অন্তত ধান কাটার জন্য যে শ্রমিক দরকার হয়, সে শ্রমিক অনেকাংশেই কম লাগবে, এবং সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ধান কেটে তারা রবি ফসল যেতে পারবে। বুড়ো মৌসুমে একসাথে হাজার হাজার একর জমি ধান পেকে যায়। শ্রমিক অভাবে কৃষক ধান কাটতে পারে না। এগিয়ে আসে দুর্যোগের সংখ্যাও। হালকা কলের কাঠি ব্যবহার করে
কৃষকদেরকে এমন সংকট থেকেও বাঁচাবে বলে আশা সংশ্লিষ্টদের। বগুড়া থেকে রূপ জালাল, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আচ্ছা, আমি মৌসুমী সুলতানা। মুন্সিগঞ্জে আলু খেতে দেখা দিয়েছে অজ্ঞাত রোগ, পাতা লাল হয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে আলু গাছ। চাষিদের অভিযোগ, নিম্নমানের সার ও বীজ ব্যবহারের কারণে অনেক জমিতে গজায়নি আশানুরূপ গাছ। বালাইনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছে না তারা। রাসেল মাহমুদের রিপোর্ট। জেলার অধিকাংশ আবাদি জমিতে বেশ বড় হয়ে গেছে আলু গাছ। সদর উপজেলার মহেশপুর, তালেশ্বর, মিয়াবাড়ি, কেওয়ার, সাতানিখিল, বাগেশ্বর, মাকুয়াটি, মহাখালী এলাকার অনেক ক্ষেত্রেই দেখা দিয়েছে অজ্ঞাত রোগ। আলু গাছ কখনো লাল, কখনো সাদা হয়ে পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এতে হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। ফসল আপনার স্মৃতি হয়ে গেছে, ব্যারাম টারাম পেয়ে গেছে, কোনো কৃষি অফিসাররা আসে না, ভ্যাকসিন করে না, আমাদের কোনো খোঁজখবর নেয় না। খেতেগুলো খুবই খারাপ অবস্থা, জড়া। ফলন আপনার আমাদের ওরকম পরিমাণ এবার হবে না, কারণ হলো গাছ জড়া হয়ে সার হয়ে গেছে। আমরা যে পরিমাণ খরচ করছি ওই পরিমাণ টাকা উঠবো না। ওষুধও কাম হইতেছে না, সেটি আমরা কমছে না আলু খেতে। এই অনেকের, আমার আত্মীয় স্বজনের, এবং আমার স্বাস্থ্য ব্যয়ের, এমন তালেশ্বর জমিনে, অনেক জমিনে, মানে শতকরা 50টা জমিনে মানে সেতির বেড়ান। কৃষকদের অভিযোগ, আলু রোপণের সময় বাধ্য হয়ে ব্যবহার করতে হয়েছিল নিম্নমানের চায়না সার। এই সার জমিতে না মেশায় আশানুরূপ চারা গজায়নি। অন্যদিকে দেখা দিয়েছে বিভিন্ন রোগ। ভালো সার পাওয়া যায়নি, বিশেষ করে টিউনিশিয়ার সারটা আসেনি বাংলাদেশে। তো চায়না সারটা ব্যবহার করায় খেতে এবার ফসল ভালো হয়নি। নতুন বাক্স আলু, ডায়মন্ড আলু লাগানোর পরেও গাছ জ্বালায়নি। কৃষি বিশেষজ্ঞরাও জানিয়েছেন একই কথা। আলু রোপণের সময় যেসব জমিতে আপনার পানির একটু সমস্যা ছিল, মানে ময়েশ্চার কম ছিল, সেখানে সারটা ঠিক মতো গলতে পারে না, গলার সুযোগ পায় নাই, যার দর ওখানে পাতা মানে হলুদ হয়ে যাচ্ছে। তো আমরা সেসব এলাকাগুলো ঘুরে ঘুরে আমরা কৃষকদেরকে সাজেশন দিচ্ছি যে আপনারা ওই সব জায়গায় সেচের পানি দেন এবং সেখানে একটু ইউরিয়া টপ ড্রেস করে দেন। মুন্সিগঞ্জের তালেশ্বর গ্রাম থেকে রাসেল মাহমুদ, চ্যানেল আই। 70 জন বর্গ চাষীকে তেল ও ডাল জাতীয় শস্য উৎপাদন করতে শতকরা 2 টাকা সুদে 18 লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এ উপলক্ষে রাজশাহীর লালুচ আলিম মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় কৃষক সমাবেশ। ওই সমাবেশে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ইয়াহিয়া মোল্লা, জোনাল ব্যবস্থাপক আব্দুল খালিক খান ও বাংলাদেশ ব্যাংকের জিএম নির্মল চন্দ্র ভক্ত। নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠেছে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ। সদর উপজেলার ধর্মপুর, নোয়াখালী ও চরজুবড়ি সহ বেশ কয়েকটি ইউনিয়নে পরিবারের নারী সদস্যরা গড়ে তুলেছেন মৌসুমী সবজি বাগান। ডেনমার্ক সরকারের অর্থায়নে বসতবাড়িতে সবজি চাষ প্রকল্পে প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রকল্পের আওতায় বীজ সংরক্ষণ সহ কৃষির আধুনিক পদ্ধতি ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অফিসাররা কৃষি গবেষণা আমার পরামর্শ দিচ্ছে, বীজ দিচ্ছে, দেখা দিচ্ছে, এই চাষ পদ্ধতি এগুলো আমি করছি, খাইছি, সবারই দিচ্ছি, বিক্রি করছি। বগুড়ার ফাউন্ডি পল্লীতে এবার উদ্বোধন করা হয়েছে নতুন কৃষি যন্ত্র হালকা কলের কাঁচে। ধান কাটার ওই স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করে কৃষক অর্থ সাশ্রয় করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের বগুড়া প্রতিনিধি রৌফ জালালের রিপোর্ট। সম্পূর্ণ দেশি প্রযুক্তি ব্যবহার করে প্রকৌশলী আমির হোসেন তৈরি করেছেন হালকা কলের কাজ। 2 ঘন্টায় 1 একর জমির ধান, গম বা ভুট্টো কাটতে মেশিনটি। এই জন্য খরচ হবে মাত্র 2 লিটার পেট্রোল। বাংলাদেশে এই ধান কাটানোর যে বিড়ম্বনা, এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি এই যন্ত্রটি আবিষ্কার করছি। এক ধরনের তার শরীরের সঙ্গে এটা বহনযোগ্য, খুব সাশ্রয় এবং সময় অপচয় থেকে লাঘব করবে। কাশি টানতে টানতে হাত ফসা পড়ে যায়, কষ্ট হয়। এই মেশিন আসলে আমাদের সুবিধা হয়েছে কি জানো, 12 বিঘা জমি কাটা হয়। উদ্বোধক বলেছেন ধান গাছ হেলানো বা মাটিতে পড়ে থাকতো তা সহজেই কাটা যাবে এই কাঠি দিয়ে। অনেক লোকই সময় মতো ধান কাটতে পারে না বলে রবি ফসল তাড়াতাড়ি আবাদ করতে পারে না। সেক্ষেত্রে এই মেশিনটা একটা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। যদি এই মেশিনটাকে আরো ডেভেলপ করে চাষিদের কাছে দেওয়া যায়, তাহলে অন্তত ধান কাটার জন্য যে শ্রমিক দরকার হয়, সে শ্রমিক অনেকাংশেই কম লাগবে এবং সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ধান কেটে তারা রবি ফসল যেতে পারবে। বুড়ো মৌসুমে একসাথে হাজার হাজার একর জমি ধান পেকে যায়। শ্রমিক অভাবে কৃষক ধান কাটতে পারে না। এগিয়ে আসে দুর্যোগের সংখ্যাও। হালকা কলের কাঠি ব্যবহার করে
কৃষকদেরকে এমন সংকট থেকে বাঁচাবে বলে আশা সংশ্লিষ্টদের। বগুড়া থেকে রূপ জালাল, চ্যানেল আই। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 1/4 বিদ্যুৎ সরবরাহ দিয়ে কুড়িগ্রামে নেওয়া হচ্ছে বোরো মৌসুমের সেচ পরিকল্পনা। সকালে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তারা এই কথা বলেছেন। এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রামে 10,000 সেচ যন্ত্রের জন্য বিদ্যুৎ প্রয়োজন 20 মেগাওয়াট, সেখানে সরবরাহ করা হচ্ছে মাত্র 5 মেগাওয়াট। সরবরাহকৃত এই বিদ্যুৎ দিয়ে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে পরিকল্পনা মাফিক বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি সিস্টেম লস কমাতে হবে। শহরের ত্রিমোহনী মুক্তারামে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আমজাদ হোসেন। এই উপলক্ষে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ কার্যালয় চত্বরে বসেছে কৃষি সেচ যন্ত্র ও আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতির মেলা। জমির ধান পাকলেই শঙ্কিত হয়ে পড়ে কৃষক। দিন মজুরের সংকট, খরচে অনেক, নাভিশ্বাস অবস্থা, সেদিন আর থাকছে না। বগুড়ার আমির হোসেন উদ্ভাবন করেছেন ধান কাটা মেশিন। তিনি এর নাম দিয়েছেন কাঁচিকল। বগুড়ার প্রতিনিধি জুলফিকার রৌফের রিপোর্ট দেখুন। মাত্র 1 লিটার পেট্রোলে 1 থেকে 1.5 বিঘা জমির ফসল কাটা যাবে 1 ঘন্টার মধ্যে। সময়ের পাশাপাশি সাশ্রয় হবে অর্থের। সচরাচর 1 বিঘা জমির ধান কাটতে কমপক্ষে 3 জন মজুরের সময় লাগে একদিন, আর খরচ পড়ে 1000 খানেক টাকা। সেখানে মাত্র 80 থেকে 90 টাকার জ্বালানিতে একজন শ্রমিকই কাটতে পারেন 1.5 বিঘা জমির ধান। বগুড়ার আমির হোসেনের উদ্ভাবিত ধান কাটার মেশিনটি তাই এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় কৃষকের মাঝে। যেভাবে কৃষকের খরচা লাগে যায় তার সাথে বহুলাংশে কম খরচা আমরা এটা ধানের কাটা কাম শেষ করতে পারবো। এটা আমাদের গৃহস্থের জন্য অনেক উন্নত হবে। মূল্যর দিক দিয়ে যদি আমরা তুলনা করি, মোটামুটি এটা সাশ্রয়ী। 3 থেকে 4টা কৃষক শ্রমিক লাগে, তাতে খরচ হয় হচ্ছে 1200 থেকে 1300 টাকা। নতুন মেশিনটা আবিষ্কার করছে 1 ঘন্টার মধ্যে তার 1.5 বিঘা জমি সে কাটতে পারে। নিজের প্রচেষ্টায় 10,000 টাকা খরচে মেশিনটি তৈরি করেছেন আমির হোসেন, যার নাম দিয়েছেন কাঁচিকল। জ্বালানি তেল নয়, সোলার সিস্টেমে মেশিনটি চালানো যায় কিনা সে চেষ্টাই এখন আমির হোসেনের। আমি এই ধান কাটা যন্ত্রটা আবিষ্কার করি। আমার এই যন্ত্রটা আমি আশা রাখি যে এশিয়া মহাদেশের মধ্যে আমারটাই প্রথম, এবং এই সহজলভ্য সরকার সহযোগিতা করে, তাহলে এই মেশিনটা আমি 5 থেকে 6,000 টাকার মধ্যে কৃষকের হাতে পৌঁছে দিতে পারবো। এটা আপনার সৌর বিদ্যুতের প্ল্যানে আমি চালাচ্ছি, যাতে একটা ফসল যাতে খরচ না হয়, সৌরশক্তি দিয়ে এই যন্ত্রটা চলবে। এর আগে ধান মাড়াই, ইট তৈরি, ইট ভাঙা, সেমাই তৈরি সহ বেশ কয়েকটি মেশিন উদ্ভাবন করেছেন আমির হোসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জ বিক্রমপুর ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টরেট চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এম ইদ্রিস আলী, সাংসদ সুকুমার ঘোষ, সাংসদ মমতাজ বেগম। এতে শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 29 চৈত্র 1420 বাংলা, 12 এপ্রিল 2014 শনিবার। ছুটির দ্বিতীয় দিন, তবে এই সপ্তাহে আরো একটি ছুটির দিন রয়েছে এবং সেটার জন্য আর মাত্র একটি দিনের অপেক্ষা। তো আজকের দিনটি আপনাদের সুন্দর হোক, আর সকালটাকে রাঙিয়ে তোলার জন্য তো অবশ্যই হাজির হয়ে গিয়েছি আমরা দুজন, প্রতিদিনের মতোই। দুজন অতিথির সাথে কথা বলবো 2 ঘন্টা জুড়ে। রয়েছে আমি অদিতি এবং আমি কিপ্রিয়া রয়েছি, এবং যে দিনটির কথা অদিতি শুরুতে বলছিল সেই দিনটি নিয়ে আমরা মোটামুটি 7 দিন যাবত কথাবার্তা বলছি এবং অদিতি বেশি বেশি বলছি, আমি ঠিক জানি না মানে কেনাকাটা শেষ। আমি খুব আনন্দে আছি, কেনাকাটাটাই তো মূল আনন্দ না, তাই না? কেনাকাটার পরে আসলে যেটা হয় ঘোরাঘুরি, এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমাদের এখনকার যে ওয়েদারটা যদি লক্ষ্য করেন, খুব বেশি টেম্পারেচার কিন্তু না, খুব বেশি গরম কিন্তু না, এবং যদি তার আগে আজকালকের মধ্যে একটু বৃষ্টি হয়ে যায় তাহলে আমার মনে হয় পহেলা বৈশাখটাকে সেটা ভীষণ সৌভাগ্য হবে আসলে। রাইট, পহেলা বৈশাখ আসুক তার আপন ঢঙে, আর রাঙা সকাল শুরু হয়ে গেছে। রাঙা সকাল শুরু হওয়ার মানেই হচ্ছে রাঙা মানুষের জীবনের গল্প। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। পুরো 2 ঘন্টা জুড়ে 2 জন মানুষ থাকবেন যাদের জীবনের গল্প উঠে আসবে রাঙা সকালে। প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন যন্ত্রকৌশলী আমির হোসেন। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। স্যার শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ।
আপনি তো বগুড়াতেই থাকেন মূলত, জি, জি। এবং ঢাকাতে এসেছেন, সেই সুবাদে আপনাকে আমরা রাঙা সকালে পেয়ে গেলাম। এবং আপনার সম্পর্কে আমাদের কৌতূহলের অনেক অনেক কিছু, কারণ একজন মানুষ কৃষি নিয়ে এত গবেষণা করছেন এবং তবে একের পর এক কৃষির উপর যন্ত্র আবিষ্কার করে যাচ্ছেন। এটার ইতিহাস আমরা জানবো, তবে তার আগে একটু শৈশবটা নিয়ে জানতে চাই। শৈশবটা কোথায় কেটেছে? আমাদের শৈশবটা এই কাজের মধ্যে, আমরা জন্মের পর থেকেই আমরা মনোযোগী হয়ে কাজের। আমার বাবার কড়া নির্দেশ ছিল, আমরা 7 ভাই 1 বোন, তো সবারই কাজের উপর মনোযোগী করার জন্য একটা আদেশ দিয়ে দিছে যে লেখাপড়ার ফাঁকে 2 ঘন্টা করে কাজ শেখার নিয়ম ছিল। যে মানে শিখবে না 2 ঘন্টা করে বসবে? 2 ঘন্টা করে কাজ শেখার নিয়ম ছিল। বিভিন্ন কাজ, কেউ পিস্টন, কেউ ডায়নামা, কেউ লাইনার পিস্টন তৈরি করা, এরকম বিভিন্ন কাজের মনোযোগী দেওয়ার জন্য, এবং যাই বেশি কাজে করবে তাকে পুরস্কৃত করা হতো, এবং যে কাজে অ্যাবসেন্ট থাকবে তাকে 5-6টা করে হাতে ব্যান্ড মারা হতো। এই ভয়ে আমরা সবাই কাজে মনোযোগী হই এবং কাজ শিখি। জি, বগুড়াতেই তো আপনি ছোটবেলা থেকেই আছেন? জি, ছোটবেলা। তো ছোটবেলায় আপনি বগুড়া শহরেই থাকতেন কি? হ্যাঁ, বগুড়া শহরেই। আমি কাজের উপরে আমার মূলত নেশা, নতুন নতুন জিনিস আবিষ্কারের ইয়েতে আমি ছোটাছুটি করতাম, যে এখন দেশে কৃষকের মাঝে কি জিনিসটা দিলে মানে কৃষকের যান্ত্রিকরণ করা যাবে এবং উৎপাদন কৃষককে এগিয়ে নিয়ে যাবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সঙ্গে। একটু যদি যোগ করি স্যার, সেটা হচ্ছে যে শৈশব, লাইক যে সময়টাতে যন্ত্র বুঝতেন না আপনি, হ্যাঁ, এবং আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার সম্পর্কে, যে এই যন্ত্রগুলো নিয়ে আপনি কথা বলছেন, সেগুলোর সাথে আপনার বাবা বা আপনার দাদা এই আমল থেকে ব্যাপারটা চলে এসেছে কিছুটা হলো, তাই কি? এটা তো 1880 সাল থেকে আমার দাদা প্রথম যখন ইয়ে ছিল, তখন কামারি, তখন তো আপনার ধরেন ইয়ের যুগ ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়ার গাড়ি শুধু মাঠে রাস্তায় চলতো। তো এর পাশাপাশি 2-1টা আপনার মোটর যান চলতো এই পর্যন্ত। তো যখন ঘোড়া গাড়ি চলতো, তখন যারা প্রযুক্তিবিদ তখনকার সময়, তাদের প্রাথমিক স্কুলই ছিল এই কামারশালা থেকে শিক্ষাদান করা। তো আমার বাবা যখন বয়স ছিল ওই রকম কিশোর পর্যায়ে, তখন ওই দাদার কারখানায় কাজ শিখতো, আর একবেলা করে ওই ঘোড়া গাড়ি চালিয়ে ইয়ে করতো। কিন্তু ওই ঘোড়া গাড়ি যখন যায়, পাশে হয়তো 2-1টা মোটর গাড়ি যায়, তখন আব্বা বলতো যে এই গাড়ি একদিন আমাদের এই ইয়ে দখল করে নেবে। কারণ এই যে জিজ্ঞেস করেছে যে এই গাড়িটা যে যাচ্ছে, আমরা তো যাচ্ছি ঘোড়া টানে নিয়ে যাচ্ছে, কিন্তু এই গাড়িকে কে টানে নিয়ে যাচ্ছে, এটা তো একটা বিশাল ব্যাপার। তখন উনি বলে যে তুমি একদিন ভালো কৌশলী হবে, তোমার যে জ্ঞান গরিমা, তখন জেদ ধরে যে ওই গাড়ি যে জায়গায় থাকে আমি দেখতে যাব। তখন তাকে এমন জেদ ধরে যে বাধ্য হয়ে নিয়ে যায় ডিসি বাংলায়। সেখানে কলকাতা থেকে তখন মেকানিক্সরা এসে ওই গাড়িটা মেরামতের কাজ করতো। তখন তো বাংলাদেশে এরকম কোনো ইয়ে ছিল না, ওয়ার্কশপও ছিল না, এরকম জ্ঞান গরিমার লোকও ছিল না। ওই তখন আব্বা যায় ওই গাড়ি রিপেয়ারিং কাজগুলো দেখতো এবং শেখার আগ্রহ তখন ইয়ে আছে যে এটাই আমার শিখতে হবে, কারণ ভবিষ্যতে এটাই রাস্তা দখল করে নেবে। তখন সে কলকাতা পর্যন্ত যেত, যায় এই গাড়ির কাজগুলো বিভিন্ন লেদ ওয়ার্কশপে, লেদ মেশিনটা কি ওই গাড়ি পার্টস যে তৈরি হয় সেটা তার জানা ছিল না। তখন ওই মেশিনগুলো দেখছে এবং সেটার কোনো কেনার কোনো সমর্থন ছিল না। আমরা বাবা দেখে প্রায় যেত এবং আসতো এবং বলছে যে আমার এভাবে হবে না, আমার একটা নিজস্ব ওয়ার্কশপ দিতে হবে। এই সে নিজে তখন একটা ছোট্ট ওয়ার্কশপ দেয়, যেটা নিউ মার্কেট এখন বগুড়ার আছে, সেই জায়গাতে 2 শতকের উপরে একটা কারখানা গড়ে তোলে। সন ছিল 1940 সাল, তখন উনি কারখানাটা ওখানে দিয়ে কলকাতায় মাঝে মাঝে যায় যে এই মেশিনটা আমার দরকার, তাহলে আমি এই গাড়ির যন্ত্রাংশ বিভিন্ন কৌশল তৈরি করতে পারবো। জি, ঠিক এই জায়গাটা থেকেই আমরা ফিরবো, তবে তার আগে আপনার সম্পর্কে আমরা অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একটু ছোট করে বলতে চাই। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমির হোসেন, যিনি একজন সৃষ্টিশীল ব্যক্তি। বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সস্তা টেকসই কৃষি যন্ত্রপাতি সহ নানা ধরনের যন্ত্র উদ্ভাবনে 3 দশক ধরে কাজ করে যাচ্ছেন তিনি। নিত্য নতুন যন্ত্র আবিষ্কার করে দেশ বিদেশ থেকে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের কৃষিকে উন্নত দেশের মতো সম্পূর্ণ যান্ত্রিকীকরণে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন নতুন কৃষি যন্ত্র উদ্ভাবন করে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত 60টির মতো কৃষি যন্ত্র উদ্ভাবন করেছেন। শুধু কৃষি যন্ত্র আবিষ্কারেই নিজেকে আটকে রাখেননি, তার গবেষণায় উদ্ভাবিত হয়েছে তেল গ্যাস ছাড়াই পরিচালিত পরিবেশ বান্ধব গাড়ির মডেল।
এর আগে 2004 সালে 100 বছর আগে রানী ভিক্টোরিয়ার এবং 1937 সালে হিটলারের ব্যবহৃত গাড়ির আদলে গাড়ি বানিয়েছেন। 2011 সালে কৃষি এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক কৃষি পদক পান আমির হোসেন। প্রতিভার স্বীকৃতি হিসেবে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি থেকে তাকে যন্ত্রকৌশলীর খেতাব দেওয়া হয়। একেবারেই ব্যতিক্রম। বুঝতে পারলাম যে জেনেটিক্যালি পাওয়া, এটা বাবার মধ্যে এই ধরনের ছিল, তারপরে ছেলেরা পেয়েছে। বাবা তারপরে কি করলেন? তারপরে ওখান থেকে আসে লোহার লোকতুর কিনে লেদের দাম শুনলো, কিন্তু সেই দামটা খুব উচ্চ মূল্য, আমার বাবার কেনার মতো সমর্থন ছিল না। কিন্তু তার সাহস এবং দেখে মানে সবাই অবাক যে ওই মেশিনটাই কিনবে। দাদা এসে বলে যে টাকা দাও, আমি মেশিন কিনবো, কি ভালো মন্দ। তো কোনো দিক থেকে যখন সাড়া না পাই তখন উনি চলে যায়, যে লোহা লুটকুট কলকাতা থেকে কিনে নিয়ে এসে এবং ওই আদলে লেটটা তৈরি করে। এবং তখন তো কারেন্টের যুগ ছিল না, তখন হাত দিয়ে ডকসকটা ঘুরানোর ব্যবস্থা করছে। এবং বগুড়া সহ আশেপাশে যেগুলো জেলা ছিল ওখান থেকে তখন ইংল্যান্ড এবং জার্মানি আপনার ছিল ধান বানার মেশিন ছিল, অটো কেরোসিন চালিত। তখন ওই মেশিনের শ্যালো মেশিনের আর কি ওই পিয়ার পার্টসগুলো তখন আমাদের কারখানায় তৈরি হতো এবং আব্বা সেটা তৈরি করতো, পিস্টন, লাইনার, গজন পিন, বুশ বিভিন্ন। এবং এর মধ্যে ওই গাড়ির কাজগুলো তখন আসা শুরু হয়ে। এবং একটু আগে আপনি শুরুতে যেভাবে বলেছিলেন যে বাবা 7 জনকে বলতো 2 ঘন্টা করে কাজ করতে হবে, আলটিমেটলি এই কারখানাতে এই কাজগুলোর কথা আপনি বলছিলেন। যাই হোক, মোটামুটি আমরা ইতিহাস পেয়ে গিয়েছি, আমরা এখান থেকে শুরু করব। ছোট্ট একটা বিরতি আছে দর্শক, একটু পরেই ফিরে আসছি, সাথে থাকবেন আশা করছি। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে আছেন যন্ত্র কৌশলী আমির হোসেন। চলে যাচ্ছে অতিথির কাছে। স্যার, বিরতির সময় আমরা বেশ কিছু যন্ত্রের কথা শুনছিলাম এবং খুব অবাক হচ্ছিলাম। সেই যন্ত্রগুলোর কথা আমরা একে একে শুনবো। এই যে আপনি ছোটবেলা থেকেই বাবার সাথে কাজ শিখছেন বা তার ওয়ার্কশপটিতে সময় দিচ্ছেন, এতে করে একদম ছোটবেলা থেকেই তো আবিষ্কারের একটা নেশা আপনার মধ্যে হয়েছে। তো প্রথম আবিষ্কার কি ছিল বা কৃষি যন্ত্রপাতির ব্যাপারে আগ্রহটাই বা কেন হলো? প্রথম আমার ছিল এই যে বাংলাদেশে যে মিৎসুবিশি, ইয়ামাহা, কোবোটা বিভিন্ন ইঞ্জিল কৃষকের মাঝে লোন হিসেবে, ব্যাংক লোন হিসেবে বরাদ্দ করা হয় এবং সেগুলোর পিয়ার পার্টসগুলো খুব উচ্চ মূল্য ছিল। যেমন লাইনার পিস্টনটা ছিল খুব কৃষকের জন্য মানে খুব কষ্ট হতো কেনা। তখন আমি চিন্তা করলাম যে এই পার্টসটা তৈরি করা যায় কিনা। আব্বাকে বারবার তাগাদা দিতাম যে এটা করার ব্যবস্থা করেন, কারণ এ সামান্য একটা লাইনারের দাম 2500 টাকা সেই সময়, এবং পিস্টনের দাম ছিল 1500-1600